Okay. So mechanism, when one of the links of a kinematic chain is fixed, the chain is known as mechanism. যে কাইনেমেটিক চেইন যে আমরা পড়ছি এর আগে, সেখানের মধ্যে কোনো একটা লিঙ্ক যদি ফিক্সড থাকে তাহলে সেটাকে আমরা মেকানিজম বলি। It may be used for transmitting or transforming motion, for example engine indicators, typewriter, etc. A mechanism with four links is known as simple mechanism, and the mechanism with more than four links is known as compound mechanism. When a mechanism is required to transmit power or to do some particular type of work, it then becomes a machine. ওই মেকানিজম দিয়ে যদি আমরা পাওয়ার ট্রান্সমিট করি এবং কোনো পার্টিকুলার টাইপ অফ ওয়ার্ক করি, তাহলে ওইটার পরবর্তীতে আমরা মেশিন বলতে পারবো। ঠিক আছে, মেকানিজম দিয়ে যদি কোনো কাজ করানো যায়। In such cases, the various links or elements have to be designed to withstand the forces safely, both static and kinetic. A little consideration will show that a mechanism may be regarded as a machine in which each part is reduced to the simplest form to transmit the required motion. এখন আমরা দেখব নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম ফর প্লেন মেকানিজম। হ্যাঁ, মানে কত ডিগ্রি অফ ফ্রিডম কেমন। আহ যেমন 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 হচ্ছে এখানে দেখেন, আহ এখানে দেখেন যে কোন দিকে বা কিভাবে মুভ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে আমরা বুঝতে পারি। ঠিক আছে, যেমন ধরেন কোন একটা অটোমোবিলের যে ডিফারেন্সিয়াল আছে, the differential of an automobile requires that the angular velocity of two elements be fixed in order to know the velocity of the remaining elements. The differential mechanism is thus said to have two degrees of freedom. Many competing mechanisms have two or more degrees of freedom. হ্যাঁ, তো আপনার হচ্ছে যতগুলা আপনি হিসাবে আসবে, হ্যাঁ, যেমন এই যে এখানে ছবিগুলা দেখেন, এগুলো প্রত্যেকটা কি চারটা করে লিঙ্ক, মানে চারটা করে বার দিয়ে তৈরি, হ্যাঁ, 4 বার মেকানিজম। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সবগুলা কিন্তু কানেক্টেড না। তাহলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বের করার ফর্মুলা হচ্ছে n ইজ ইকুয়াল টু 3 ইন্টু l মাইনাস 1 মাইনাস 2j, অর্থাৎ লিঙ্ক কয়টা আছে আর জে দিয়ে হচ্ছে জয়েন কয়টা আছে, সেটা দিয়ে একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিছেন মিস্টার, এটাকে কাচবেক ক্রাইটেরিয়ন বলে। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু 3 ইন্টু l মাইনাস 1 মাইনাস 2j। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাইনাস এইচ। এইচ হচ্ছে হায়ার পেয়ার যদি থাকে, ঠিক আছে, তখন। আর হায়ার পেয়ার না থাকলে এইচ এর হিসাবটা, এইচ এর ভ্যালু হবে 0। যেমন দেখেন এই প্রথমটার ক্ষেত্রে দেখেন এখানে লিঙ্ক কয়টা আছে বলেন তো। এখানে লিঙ্ক কয়টা আছে, রেসপন্স করতে হবে তো। এখানে লিঙ্ক কয়টা আছে, চারটা স্যার। চারটা। আর জয়েন্ট আছে কোনো, এই জায়গায় জয়েন্ট তো নাই স্যার। জয়েন্ট নাই, জয়েন্ট জিরো। তাহলে এই ভ্যালু কত আসবে এই ইকুয়েশনে, যদি এল এর ভ্যালু বসান 3 আর জে এর ভ্যালু যদি 0 বসান, তাহলে কত আসবে এন এর ভ্যালু।
কত আসবে? কি হিসাব করেন, হিসাব করে বলেন। এই ইকুয়েশনে যদি এল এর ভ্যালু 3 বসান আর জে এর ভ্যালু 0 বসান তাহলে কত আসবে? স্যার স্যার 6 হবে। 0। এন এর ভ্যালু 0 আসবে? স্যার 6 হবে, 6 হ্যাঁ, 6 হবে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু ইন্টারনেটের বাইরে ছিলাম তো মাত্র জয়েন করলাম, আমি ক্লিয়ার ছিলাম না। ঠিক আছে, জয়েন করেন, অসুবিধা নাই। স্যার 2 হবে মনে হচ্ছে। কেমনে 2 হবে? এখানে লিঙ্ক কয়টা? 4টা। আর জয়েন কয়টা? এখানে জয়েন্ট আছে? না স্যার। জয়েন্ট 0। এই ভ্যালুটা এখানে বসান, বসালে এন এর ভ্যালু কত হয় দেখেন তো। এই সোজা গুণ যোগ বিয়োগ করতে পারতেছেন না? স্যার 9 9 হবে স্যার। 9 হবে। এর পরেরটা দেখেন, এর পরেরটাতে বলেন। লিঙ্ক কয়টা, জয়েন কয়টা? এখানে লিঙ্ক কয়টা? এখানে এই বি বি নাম্বারে লিঙ্ক কয়টা? 4টা। আর জয়েন কয়টা? জয়েন্ট একটা আছে স্যার। একটা। তাহলে হিসাব করে দেখেন তো এখানে কত আসবে? 7 স্যার। 13। 7 7 স্যার, 7। 7 7। 3 ইন্টু এল মাইনাস 1, এল মাইনাস 1 মানে হচ্ছে 4 মাইনাস 1 3, 3 3 9 মাইনাস 2 7। ঠিক আছে, এরপরেরটা দেখেন, লিঙ্ক 4টাই আছে, জয়েন কয়টা? 2টা স্যার। 2টা। তাহলে কত হবে? 3 ইন্টু 3 9, 9 মাইনাস 2 ইন্টু 2 4, 5 আসে 5 দেখেন তো। হবে, 5 হবে স্যার। ঠিক আছে, এরপরেরটা দেখেন, এখানে লিঙ্ক কয়টা আছে? 4টা। 4টাই লিঙ্ক আছে। আর জয়েন কয়টা আছে? 3টা। 3টা, 1 2 3টা। ঠিক আছে, তা 3টা যদি জয়েন্ট হয় তাহলে এন এর ভ্যালু কত হবে? 3 স্যার, 3। 3। আর এটা দেখেন, এইখানে লিঙ্কও 4টা, জয়েন্টও 4টা। লিঙ্কও 4, জয়েন্টও 4, তাহলে এন এর ভ্যালু কত? 1 স্যার। 1। তাহলে এই এন হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে, কত ভাবে মুভমেন্ট করতে পারে সেটা দেখেন। এখানে একটাও জয়েন্ট নাই। এই এগুলার এক একটা জিনিস এক এক ভাবে মুভমেন্ট করতে পারবে। এটা হচ্ছে ফিক্স। এই যে নিচের লিঙ্কটা ফিক্স আছে। ফিক্স কোনো কিছু বোঝানোর জন্য আমরা এই যে এইভাবে বুঝাই, এটা কি ফিক্স আছে। একটাও জয়েন্ট নাই, ইচ্ছা মতো সে মুভমেন্ট করতে পারবে। সে নয়, তার ডিগ্রি অফ ফ্রিডম 9। এখানে একটা জয়েন্ট আছে, বাকি 3 জায়গায় নাই। সে 7 ভাবে মুভমেন্ট করতে পারবে, 7 রকম ভাবে, 7 দিকে। তার এখানে 2টা জয়েন্ট আছে, 2টা নাই, সে 5 ভাবে পারবে। একটা নাই, সে 3 ভাবে পারবে। আর সব দিকে জয়েন্ট আছে, সে তার মুভমেন্ট শুধু একদিকে হবে। ঠিক আছে, এই এন দিয়ে বোঝাচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে, সে কত ভাবে মুভেবল হবে সেটাই আমরা এই ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে বুঝতে পারি। ঠিক আছে, যেমন ধরেন এই যে এখানে দেখেন, এটা হচ্ছে একটা 3 বার মেকানিজম, এটা হচ্ছে একটা 4 বার মেকানিজম, এটা হচ্ছে একটা 5 বার মেকানিজম, এটাও একটা 5 বার মেকানিজম, এটা হচ্ছে একটা 6 বার মেকানিজম। সো প্রতিটার ক্ষেত্রে যদি দেখেন, প্রতিটার ক্ষেত্রে যদি আপনি এন বের করতে যান এই ইকুয়েশন দিয়ে, তাহলে দেখেন এই 3 বার মেকানিজমের ক্ষেত্রে
লিঙ্ক তিনটা, জয়েন্টও তিনটা। অ্যাকর্ডিং টু কার্সব্যাক ক্রাইটেরিয়ন, তার এন এর ভ্যালু আসবে 0। তার মানে তার কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই, তার মুভমেন্ট হবে না। যদি 4 বার মেকানিজম হয়, লিঙ্ক 4টা, জয়েন্টও 4টা, যদি এরকম হয় আর কি, তাহলে তার এন এর ভ্যালু হচ্ছে 1। যদি 5 বার মেকানিজম হয়, তার লিঙ্ক 5টা, জয়েন্টও 5টা এই ক্ষেত্রে, তাহলে তার আপনার এন এর ভ্যালু হচ্ছে 2, তার মানে ডিগ্রি অফ ফ্রিডম 2। আবার যদি 5 বার মেকানিজম এরকম হয়, সেই ক্ষেত্রে দেখেন তার জয়েন্ট কয়টা, দেখেন তো এখানে। এখানে জয়েন্ট কয়টা? স্যার 4টা, 4টা। আর লিঙ্ক কয়টা? 5টা। 5টা। তাহলে লিঙ্ক 5 আর জয়েন্ট হচ্ছে 1 2 3 4টা। এটা কয় নম্বরে? 4, 16D। হ্যাঁ, আপনার লিঙ্ক 5টা। আচ্ছা, এখানে আবার ব্যাপার আছে, জয়েন্ট 4টা বলাটা ঠিক হবে না, কারণ হচ্ছে বাইনারি আর টার্নারি আছে তো। দুটো এখানে যা আছে, টার্নারি। এখানে যা আছে, এখানে যা ছিল সব বাইনারি জয়েন্ট ছিল। এইখানে এসে হ্যাঁ, দেখেন দুটো টার্নারি জয়েন্ট টার্নারি। আছে, একটা একটা দুইটা, তাহলে কত হবে জয়েন্ট? দুই রকমের, দুইটা দুটো 4টা না? 6টা স্যার, 6টা। 6টা। 6টা, সরি 6টা। এই যে 2টা বাইনারি আর 2টা টার্নারি, তাহলে ও, 2 বাইনারি 2 টার্নারি হচ্ছে 4টা বাইনারি, তা 4 2 4টা 6। বানাবে। ঠিক 6 আছে, 6। তাহলে লিঙ্ক 5টা, জয়েন্ট 6টা। ক্লিয়ার? জি স্যার। আমরা যদি বসাই এই কাজব্যাক ক্রাইটেরিয়নে, তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম আসতেছে 0, মানে এর মুভমেন্ট হবে না। এরপরে 6 বার মেকানিজমে দেখেন, এখানে লিঙ্ক হচ্ছে 6টা, জয়েন্ট কয়টা হবে? 1 2 3 4 8টা হবে জয়েন্ট স্যার। 8টা স্যার। 8টা। তো এখানে লিঙ্ক 6টা, জয়েন্ট 8টা। তাহলে আমি যদি এন এর ভ্যালু বের করতে যাই, তাহলে -1। তাহলে এখন দেখেন আমরা একটু নিচে ব্যাখ্যায় আসি, যে এন ইজ ইকুয়াল যদি 0 হয়, তাহলে মেকানিজমের কোনো মুভমেন্ট হবে না, কারণ ডিগ্রি অফ ফ্রিডম 0। সে একটা স্ট্রাকচার হবে, কিন্তু তার মধ্যে কোনো রিলেটিভ মোশন থাকবে না। সো যেই সব জায়গায় এন এর ভ্যালু 0, ওদের কোনো মুভমেন্ট হবে না, ওরা স্ট্রাকচার। যেখানে এন এর ভ্যালু 1, ওদের ডিগ্রি অফ ফ্রিডম 1। তার মানে তারা কোনো একটা সিঙ্গেল ইনপুট মোশনের দিকে ড্রিভেন হইতে পারবে। ঠিক আছে, মানে যে কোনো একদিকে মুভমেন্ট করতে পারবে। স্যার যেটা -1 হবে স্যার। ওইটা আসতেছি। n ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে 2টা সেপারেট ইনপুট মোশন আর নেসেসারি টু প্রডিউস কনস্ট্রেন্ট মোশন ফর দ্য মেকানিজম। ঠিক আছে, তো আপনি যদি ওখান থেকে ইয়া পেতে চান, কনস্ট্রেন্ট মোশন মোশন পেতে চান, তাহলে আপনার 2টা সেপারেট ইনপুট দেওয়া লাগবে, তাহলেই মোশন পাবেন, যদি ডিগ্রি অফ ফ্রিডম 2 হয়। ঠিক আছে, আর ডিগ্রি অফ ফ্রিডম 1 হলে একটা সিঙ্গেল ইনপুট মোশন দিলে মেকানিজমটা ওই দিকে মুভ করবে। n ইজ ইকুয়াল টু 2 হলে 2টা আলাদা আলাদা আপনার ইনপুট দেওয়া লাগবে, তাহলে হচ্ছে আপনি মোশন পাবেন। এটা হচ্ছে সেকেন্ড, n ইজ ইকুয়াল টু যদি 2 হয়, 2টা ডিগ্রি অফ ফ্রিডম, সেকেন্ড ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে, আর হচ্ছে n ইজ ইকুয়াল যদি -1 বা তার চেয়ে কম হয়, তার মানে সেখানে রিডান্ডেন্ট কনস্ট্রেন্ট আছে চেইনের মধ্যে, and it forms a statically indeterminate structure। ঠিক আছে, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট একটা স্ট্রাকচার হবে যদি n ইজ ইকুয়াল টু -1 হয়। তার মানে সেখানে রিডান্ডেন্ট কনস্ট্রেন্ট আছে, মুভমেন্ট তো হবেই না, এবং স্ট্রাকচারটাও হবে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। ঠিক আছে, ক্লিয়ার? কোন ভ্যালু হইলে কি হবে? কি ক্লিয়ার হয়েছে? একটু জি স্যার, রেসপন্স ক্লিয়ার স্যার। করেন, নাহলে তো ক্লিয়ার স্যার, ক্লিয়ার আমি স্যার। বুঝতে পারতেছি না আপনারা বুঝতেছেন কিনা। স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আচ্ছা, এর আগের ক্লাসে বলছিলাম হায়ার পেয়ার আর লোয়ার পেয়ার, মনে আছে? জি স্যার।
লোয়ার পেয়ার কখন হবে? যখন সারফেসের সাথে সারফেসের কন্টাক্ট হবে, ওটা লোয়ার পেয়ার। আর হায়ার পেয়ার হচ্ছে যখন পয়েন্ট কন্টাক্ট হবে অথবা লাইনের কন্টাক্ট হবে, ঠিক আছে? হায়ার পেয়ারের উদাহরণ হচ্ছে এই যে এরকম, ধরেন এই যে একটা গোল বস্তু, এটার সাথে এই বস্তুটার দেখেন একটা নির্দিষ্ট পয়েন্টে কন্টাক্ট হয়েছে, ঠিক আছে? পয়েন্ট কন্টাক্ট, এগুলারে বলে হচ্ছে আপনার হায়ার পেয়ার, ঠিক আছে? এগুলারে বলা হচ্ছে হায়ার পেয়ার যদি পয়েন্ট কন্টাক্ট হয়। লাইন কন্টাক্ট হচ্ছে এরকম, এই আপনার সারফেস কন্টাক্ট হচ্ছে দেখেন এইটা সারফেসের উপরে আপনি আরেকটা সারফেস, মানে দুইটা সারফেস একটার উপর আরেকটা বসাই দিলেন, এটা হচ্ছে সারফেস কন্টাক্ট। আর এই যে ধরেন এটার সাথে এটার, আমি একটা স্ক্রিনশট নিয়ে বুঝাই। মনে করেন একটা হুইলের সাথে আপনার কন্টাক্ট হচ্ছে, দেখেন হুইলের সাথে এটা একটা লিংক, এই লিংকের সাথে এটা হুইল হচ্ছে আর একটা লিংক। হুইলের সাথে যে এটার যে কন্টাক্ট, এটা কি সারফেস কন্টাক্ট হইলো নাকি আপনার লাইন বা পয়েন্ট কন্টাক্ট হইলো বলেন তো? স্যার পয়েন্ট কন্টাক্ট হয়েছে স্যার। হ্যাঁ, আবার এইখানে দেখেন এই এই যে গোল বস্তুটার সাথে এটার কন্টাক্টটা কি এই যে একটা নির্দিষ্ট পয়েন্টে হয়েছে না? জি স্যার। তাহলে এইগুলো হচ্ছে হায়ার পেয়ার, ঠিক আছে? ধরেন এই যে এরকম যদি হইতো এরকম একটা, আবার আরেকটা মনে করেন যে এই সারফেসের উপরে আবার বসাই দিচ্ছে এরকম, হ্যাঁ, অথবা এই সারফেসের সাথে পুরা সারফেস ধরে, হ্যাঁ, আরেকটা বসাই দিলাম, এরকম সারফেসের সাথে সারফেস মিলাই দিলাম, ওটা হচ্ছে সারফেস কন্টাক্ট। আর যদি এরকম থাকে একটা লাইন, এই ধরেন এটার সাথে একটা পয়েন্টে এটা লাগছে, এগুলো হচ্ছে পয়েন্ট কন্টাক্ট। অথবা লাইনের সাথে লাইনের মিল হয়েছে, কোনো একটা সারফেস না, ধরেন একটা লাইনের সাথে পুরা লাইন জুড়ে এরকম যদি একটা কিছু হয়, এরকম যদি হয় যে এই লাইনের সাথে লাইন বরাবর যদি একটা কন্টাক্ট হয়, লাইনে কন্টাক্ট হয়েছে, পুরা সারফেসে না, পুরা পৃষ্ঠে না, তাহলে লাইন কন্টাক্ট বা এই যে পয়েন্ট কন্টাক্ট এরকম, বা লাইন বরাবর একটা কন্টাক্ট হয়েছে নট সারফেস, তাহলে সেগুলোরে বলে হায়ার পেয়ার, ঠিক আছে? তো এই ধরনের যদি আপনার মেকানিজম হয় তখন হচ্ছে এই যে কার্জবেকের যে ইকুয়েশন, এই যেটা এই ইকুয়েশনে এইচ আছে না, এইচটা কাউন্ট আসবে, এইচটা আমাদের গণায় ধরতে হবে। তখন এইচ এর কয়টা হায়ার কন্টাক্ট আছে মানে হায়ার পেয়ার আছে ওটা দেখবেন, ঠিক আছে? যেমন এই যে এইখানে আপনার আপনার লিঙ্ক কয়টা, এই একটা ফিক্সড, এটা 2 নাম্বার লিঙ্ক, এটা 3 নাম্বার লিঙ্ক। জয়েন্ট কয়টা, এই যে এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, দুইটা। আর এইখানে কি হয়েছে, এখানে হয়েছে হায়ার পেয়ার, এখানে কন্টাক্ট হয়েছে, তাহলে এইচ এর ভ্যালু কত, 1 না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আবার এখানে দেখেন এইটাতে দেখেন একটা লিঙ্ক, দুইটা লিঙ্ক, তিনটা লিঙ্ক, চারটা লিঙ্ক, তাহলে লিঙ্কের সংখ্যা কত, 4। জয়েন্ট কয়টা, একটা, দুইটা, তিনটা, জয়েন্ট হচ্ছে 3টা। আর এই যে সাইন নাম্বার আর 1 নাম্বার, দেখেন 4-এর উপরে হুইলটা আছে এইটার উপরে, 4 আর 1 এদের মধ্যে একটা কন্টাক্ট হয়েছে, এটা একটা, এটার সাথে এটা এর পয়েন্ট পয়েন্ট কন্টাক্ট হয়েছে একটা। জি স্যার। আবার 3-এর সাথে হয়েছে। তাহলে হায়ার পেয়ার, তাহলে এইচ এর ভ্যালু কত, 1। মানে হায়ার পেয়ার তো একটাই দেখা যাচ্ছে, তাই না? আর অন্য কোথাও আছে এই যে 2 এর সাথে 1, 2 এর সাথে 3, এখানে তো নাই। সো এইচ এর ভ্যালু 1। সেই ভ্যালু গুলা এই ইকুয়েশনে যদি বসান তাহলে আসতেছে 2।
তাহলে আমরা বলতে পারবো এই যে এ নাম্বারটা, এটার এন এর ভ্যালু 1, তার মানে 1, এটা এখানে হচ্ছে 1 ডিগ্রি অফ ফ্রিডম, আর এই বি নাম্বারটা হচ্ছে 2 ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সো হায়ার পেয়ারটা খেয়াল রেখেন, এই যে হুইল বা বল এই টাইপের যদি হয়, গোলাকার বস্তু, ওরা হচ্ছে কি সরাসরি সারফেস কন্টাক্ট হয় না, ওদের সাথে পয়েন্ট কন্টাক্ট বা লাইন কন্টাক্ট হয়। আচ্ছা, তারপরে আমরা চলে যাব 5.16-এ যাব। এখানে দেখেন কাইনেমেটিক চেইন কত রকমের আছে। যেমন ধরেন 4 বার চেইন, যেটাকে কোয়াড্রিক সাইক্লিক চেইন বলে, আবার সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন, ডাবল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন, এগুলো হচ্ছে টাইপস অফ কাইনেমেটিক চেইন। ঠিক আছে, এই যে 4 বার চেইন এইভাবে হচ্ছে তারা, এটা হচ্ছে 4 বার চেইনের একটা স্কিমেটিক লাইন ডায়াগ্রাম বলতে পারেন। ঠিক আছে, এখন 4 বার চেইনের উদাহরণ কি? যেমন হচ্ছে ক্র্যাঙ্ক ড্রাইভার, ঠিক আছে, লিভার, রকার, ফলোয়ার। যেমন এখানে যে লিঙ্ক গুলো আছে, আমরা লিঙ্কের যদি উদাহরণ দিই, তাহলে ধরেন যে লিঙ্ক যে 4, এই যে 4 নাম্বার লিঙ্ক, এটা হচ্ছে ক্র্যাঙ্ক হিসাবে ধরতে পারেন। এরপরে 2 নাম্বার লিঙ্কটা হচ্ছে লিভার, রকার বা ফলোয়ার। 3 নাম্বার লিঙ্কটা হচ্ছে আহ, যেটা ক্র্যাঙ্ক আর লিভারকে কানেক্ট করে, ঠিক আছে, কানেক্টিং রড বা কাপলার। আর 1 নাম্বার লিঙ্কটা হচ্ছে আপনার ফ্রেম। 1 নাম্বার লিঙ্কটা দেখে কি মনে হয় এটা ফিক্সড না? এই যে দেখেন চিহ্ন দেখে বোঝা যাচ্ছে 1 নাম্বার লিঙ্ক কি ফিক্সড। এই যে ফিক্সড হইতে হলে কি করতে হয়, এইভাবে ফিক্সড বুঝায়, ঠিক কিনা? হুম, 1 নাম্বারটা আচ্ছা, ফিক্সড, যেগুলা হ্যাঁ হ্যাঁ ফিক্সড স্যার। থাকে ওগুলাকে ফ্রেম হিসাবে ধরা হয়। ঠিক আছে, আমরা আহ, দেখবো উদাহরণ 4 বার চেইন। আমি অলরেডি ভিডিও দিয়ে রাখছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না। जी सर। হ্যাঁ, 4 বার চেইন আছে। सर आपका क्लास डाउट दिবেন না? হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? হ্যাঁ হ্যাঁ, বলো এটা স্যার। রেকর্ডিং হচ্ছে, তো এটাও রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে। এই যে 4 বার চেইন কিভাবে মুভ করে দেখেন একটু, দেখছেন? ঠিক আছে, 4 বার চেইন হচ্ছে ক্র্যাঙ্ক রকার মেকানিজম এটারে বলে। হ্যাঁ, এইভাবে মুভমেন্ট করে। দেখেন একটা সার্কুলার মুভমেন্ট হচ্ছে কিন্তু, ঠিক আছে, এইখানে এটাই আমরা এখানে দেখাইছি। এই যে দেখেন এই জায়গায় কি সার্কুলার মুভমেন্ট হচ্ছে না? এই যে এটার সাথে মিলায় দেখেন, এই যে সার্কুলার মুভমেন্ট হচ্ছে না এখানে, এই সেম জি জিনিসটা জি এখানে স্যার। দেখাইছি। জি ঠিক স্যার, আছে, জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন এই 4 বার চেইনের ইনভার্সন আছে। ঠিক আছে, ইনভার্সন, মেনি ইনভার্সনস অফ 4 বার চেইন। যেমন হচ্ছে বিম ইঞ্জিন, ক্র্যাঙ্ক এন্ড লিভার মেকানিজম বলে এটা। ঠিক আছে, সো 4 বার চেইনের কিছু ইনভার্সন, একটা হচ্ছে বিম ইঞ্জিন, যেটা হচ্ছে মূলত ক্র্যাঙ্ক এন্ড লিভার মেকানিজম। এই যে এটা হচ্ছে বিম ইঞ্জিন। ঠিক আছে, এইখানে দেখেন উঠা নামা করতেছে, আর এইখানে ক্র্যাঙ্ক ঘুরবে। ঠিক আছে, এছাড়া আছে আপনার কাপলিং রড অফ এ লোকোমোটিভ, ডাবল ক্র্যাঙ্ক মেকানিজম। এগুলো ওই যে ট্রেনে আগে ইউজ হইতো, লোকোমোটিভে মানে যেসব পুরান ট্রেন আছে না, যে এইভাবে এইভাবে সামনে পিছিয়ে আসতো, ওই টাইপের হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে কাপলিং রড অফ এ লোকোমোটিভ। এগুলো হচ্ছে ডাবল ক্র্যাঙ্ক মেকানিজম। তারপরে আছে ডাবল লিভার মেকানিজম, এটা হচ্ছে ওয়াটস ইন্ডিকেটর মেকানিজম।
এটার বলে ডাবল লিভার মেকানিজম। তো এই তিনটা হচ্ছে কি আপনার এই যে 4 বার চেইনের ইনভার্সন। হ্যাঁ, তো 4 বার চেইনের বিপরীত বলতে পারেন আর কি, ইনসাইড আউট। তো এই ভিডিও অলরেডি আমি দিছি। আহ, এই যে যেমন এই যে বিম ইঞ্জিনেরটা দেখাই, তারপরে হচ্ছে আহ কি কি দিছিলাম, বিম ইঞ্জিন, তারপরে কাপলিং রড অফ এ লোকোমোটিভ, এটাও দেখাই দিই একটু করে। এই যে কাপলিং রড অফ এ লোকোমোটিভ, এই যে এইভাবে চলে এগুলা, ঠিক আছে। ঠিক আছে, তো দেখেন একটা ঘুরাইলে বাকিগুলা সব ঘুরতেছে, ঠিক আছে। ক্লিয়ার, মেকানিজমটা এইভাবে চলে। হ্যাঁ, এই কাপলিং রড অফ এ লোকোমোটিভ ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ওয়াট ইন্ডিকেটরে আসতেছি, তার আগে বিম ইঞ্জিনটা দেখেন একটু। এটা হচ্ছে যে বিম ইঞ্জিন, ঠিক আছে। এটা উপরে নিচে উঠবে, আর এই সাইডে এটার কানেকশনের কারণে এটা আবার ঘুরবে, অথবা এইটা ঘুরাইলে এটা উপরে নিচে উঠবে, ঠিক আছে। তো দেখেন এখানে এটা হচ্ছে ক্র্যাঙ্ক, এটা হচ্ছে কানেক্টিং রড, এটা হচ্ছে বেজ সাপোর্ট, এটা হচ্ছে লিভার, এটা এই সাইডে আরেকটা কানেক্টিং রড, এটা পিস্টন, এটা সিলিন্ডার, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার, এটা কি ক্লিয়ার? জি স্যার। এবার ওয়াট ইন্ডিকেটর মেকানিজমটা দেখেন। এই যে ওয়াট লিঙ্কের সিস্টেমটা এখানে দেখতে পারবেন। এই যে এটা এমনি ওঠানামা করে, দেখেন। This is Watt's linkage. If you watch the midpoint of the center bar, you'll notice that it moves in a roughly straight line. It's a fairly simple mechanism, but it's useful in things like suspension, and I think it's neat. This is Watt's linkage. If you watch the midpoint of the center bar, you'll notice that it moves in a roughly straight line. তো এই যে এখানে দেখেন এটা হচ্ছে লিঙ্ক 4, এটা লিঙ্ক 2, এটা লিঙ্ক 1, ঠিক আছে, এটা লিঙ্ক 3।
আর মুভমেন্টটা দেখেন, এটা স্ট্রেট লাইনে এই যে পয়েন্টটা, মিড পয়েন্টটা, এই যে লিঙ্কটার 1 2 3 4টা লিঙ্কের এই যে মাঝখানে যেটা, এইটা সোজাসুজি ঘুরাইলে বাকিগুলো এইভাবে মুভমেন্ট করতেছে। এতে করে সার্কুলার মোশন থেকে আমরা স্ট্রেট লাইন মোশন পাচ্ছি। ঠিক আছে, স্ট্রেট লাইন মোশন পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ওয়াট এর সুবিধা। ও এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছে, কিন্তু এটা উপরে নিচে উঠতেছে। ঠিক আছে, এখানে দেখতে পারেন। Welcome to my channel, share I design. I hope you like this video. Meine Lines. Sie werden hier manchmal ich mache falsch Feature mit young eyes. Welcome to my channel, share I design. I hope you like this video. Meine ঠিক আছে, Lines. এভাবে ওঠানামাটা হয় আর কি। Ich mache falsch Feature mit young eyes. তো ওয়াট লিঙ্কেজটা বোঝা গেছে, এই যে ওয়াটার মেকানিজমটা। Welcome friends. Today we are going আশা করি বুঝতে পারছেন এটা। ওকে, এরপরে আসেন সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন। এটা হচ্ছে স্লাইড করবে এই বরাবর, কিন্তু ক্র্যাঙ্কটা এই যে ঘুরতে থাকবে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে একটা বেসিক 4 বার চেইন, এটা শুরুর দিকে একদম বলছিলাম। ঠিক আছে, সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন। তো সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইনের ভিডিও আমি আগেই দিছি, এটা দেখতে পারেন। এই যে এটা হচ্ছে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন, এভাবে কাজ করে। ঠিক আছে, এটা ঘুরাচ্ছেন সার্কুলার মোশন, কিন্তু এগুলা হচ্ছে কি আপনার লিনিয়ার মোশন হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আপনার সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন। এরপরে ডাবল ক্র্যাঙ্ক চেইনটা দেখবো। আচ্ছা, এখন সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইনের কিছু আবার ইনভার্সন আছে, যেমন পেন্ডুলাম পাম্পার বুল ইঞ্জিন। এইটা এদিকে ওদিকে ঘোরাঘুরি করবে, এই যে এই পয়েন্টটা এইভাবে এইভাবে ঘুরলেও এটা উপর নিচে ওঠানামা করবে। ঠিক আছে, তারপর অসিলেটিং সিলিন্ডার ইঞ্জিন আছে, ক্র্যাঙ্ক ঘুরাবেন সিলিন্ডার উপরে নিচে উঠবে। ঠিক আছে, এগুলো হচ্ছে 4 বার সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইনের ইনভার্সন। ঠিক আছে, অর্থাৎ স্লাইড করবে, এই যে পিস্টনের মধ্যে সিলিন্ডারের মধ্যে কি পিস্টনটা স্লাইড করবে, এই যে এখানে স্লাইড করতেছে, এখানে স্লাইড করতেছে। এগুলো হচ্ছে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইনেরই বিভিন্ন আপনার প্রকারভেদ। ঠিক আছে, এরপর রোটারি ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন, সেখানেও মূলত এই সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইনের ইনভার্সন টেকনিকটাই ফলো করা হয়। তারপর হচ্ছে ওই যে শেপার মেশিন দেখছেন না আপনারা, শেপার মেশিন, শেপার স্যার মেশিন দেখছি তো স্যার। দেখছেন, ওখানে কুইক রিটার্ন মেকানিজম ব্যবহার করা হয়। জি স্যার। ঠিক আছে, সেটাও হচ্ছে আপনার এই যে স্লাইডিং ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিভার কুইক রিটার্ন মোশন মেকানিজম, এটাও হচ্ছে আপনার মোস্টলি ইউজ হয় শেপিং মেশিনে। এছাড়া স্লটিং মেশিন, রোটারি ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন, এগুলোতে ইউজ করা হয়। তো এইটা হচ্ছে আপনার এই যে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইনেরই হচ্ছে আপনার একটা ইনভার্সন। ঠিক আছে, যেমন এই যে এখানে ঘুরাইতেছে, এখানে দ্রুত মানে রিটার্ন করার সময় দ্রুত রিটার্ন করতেছে, দ্রুত স্লাইড করে চলে যাচ্ছে। এরপর আছে উইথআউট কুইক রিটার্ন মোশন মেকানিজম। এগুলা এগুলো হচ্ছে গিয়ে ওই এটাও কুইক রিটার্ন মেকানিজম, এটা উইথআউট বানাইছে, এটাও শেপিং মেশিন স্লটিং মেশিনে ইউজ করা হয়। ঠিক আছে, এই যে এইটা একটু দেখেন,
crank and slotted motion mechanism. আর হচ্ছে ওই যে ডাবল ক্র্যাঙ্ক কাজ করে আর কি, ঠিক আছে। এটা দেখেন, এটা পরে এটা আগে দেখেন। স্লটেড, এটা হচ্ছে ক্র্যাঙ্ক এন্ড স্লটেড লিভার, লিভারের মধ্যে স্লট করা আছে কুইক রিটার্ন মোশন মেকানিজম। তো দেখেন স্লোলি সামনে যাচ্ছে কিন্তু রিটার্ন করার সময় দ্রুত যাচ্ছে, রিটার্ন করার সময় দ্রুত যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্র্যাঙ্ক এন্ড স্লটেড লিভার কুইক রিটার্ন মেকানিজম। আর এটা দেখেন উইথাউট কুইক রিটার্ন মোশন মেকানিজম। দেখেন সামনে যাচ্ছে রেগুলার গতিতে, আর ব্যাক করার সময় দ্রুত ব্যাক করতেছে। এটা মিস্টার উইথআউট বানাইছে এই মেকানিজমটা, এই জন্য ওনার নামে এটা বলা হয় উইথআউট কুইক রিটার্ন মোশন মেকানিজম। ঠিক আছে। সো মেকানিজম গুলা ক্লিয়ার, মানে দেখে তো বুঝছেন কেমনে কাজ করতেছে। এগুলা কি ক্লিয়ার? जी सर, क्लियर सर। ওকে। এখন যেটা করতে হবে, আপনারা কোন কোন মেকানিজমের ছবিগুলো একটু পড়বেন সেটা আমি বলে দেই। সেটা হচ্ছে ক্র্যাঙ্ক এন্ড লিভার মেকানিজম, ঠিক আছে, এটা পড়বেন। এই গেল এটা। একটা পড়বেন হচ্ছে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন, আর একটা পড়বেন ক্র্যাঙ্ক এন্ড লিভার মেকানিজম। হ্যাঁ, এই যে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন, এই ছবিটা আপনারা শিখবেন, ঠিক আছে, প্র্যাকটিস করবেন এই ফিগারটা, লিখে রাখেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা পড়বেন সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইনের ফিগার, ফিগারটা একে লেবেলিং করলেই হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে বলবেন ক্র্যাঙ্ক এন্ড লিভার মেকানিজম। গেল কই? আহ, বিম ইঞ্জিন আর কি। এই যে এটা বিম ইঞ্জিনটা দেখবেন, ঠিক আছে, এই যে এই ছবিটা ক্র্যাঙ্ক এন্ড লিভার মেকানিজম, যেটার অপর নাম হচ্ছে বিম ইঞ্জিন। এই মেকানিজমটা দেখবেন, খেয়াল করেন এই মেকানিজমের ছবি ড্র করবেন লেবেলিং সহ, এটা শিখবেন। আরেকটা হচ্ছে শিখবেন হচ্ছে যে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন। ক্লিয়ার? क्लियर सर। सर পরীক্ষা পরীক্ষায় কি এই ড্রয়িং গুলো আসবে? হ্যাঁ, এই ড্রয়িং দুইটা থেকে একটা আসতে পারে। ওকে।
জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে তিনটা প্রবলেম আমরা দেখবো, 5.1, 5.2, 5.3। 5.1 হচ্ছে ক্র্যাঙ্ক এন্ড স্লটেড লিভার মেকানিজম। সবই ক্র্যাঙ্ক এন্ড স্লটেড লিভার। সবই হচ্ছে কুইক রিটার্ন মেকানিজমেরই প্রবলেম, ঠিক আছে? আমরা একটু দেখি কুইক রিটার্ন মেকানিজমের ইয়াটা, ফর্মুলা গুলো একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন ছবিটাতে কুইক রিটার্ন মেকানিজমে যেটা থাকে, এই যে এটা হচ্ছে উপরে হচ্ছে র্যাম, হ্যাঁ, আর এই যে ভিতরে যেটা আছে এটা হচ্ছে স্লাইডার। এই র্যামের সাথে এটা হচ্ছে কানেক্টিং রড। সেই স্ক্রিনশট নেই একটা, এখান থেকেই নেই। সো এই যে এটা হচ্ছে উপরে এটা র্যাম, এটা হচ্ছে এই যে কাটিং টুল যেটা দিয়ে কাট হবে। আর এই যে লাইন, এই লাইন বরাবর কি সে মুভমেন্ট করতেছে, এটা হচ্ছে তার লাইন অফ স্ট্রোক। এটা হচ্ছে তার লাইন অফ স্ট্রোক। সো এই পাশে কাটবে, কাটিং স্ট্রোক এই সাইডে, আর রিটার্ন স্ট্রোক হচ্ছে বিপরীত দিকে, ঠিক আছে? র্যামের সাথে এইটা হচ্ছে কানেক্টিং রড এই পর্যন্ত। এই যে বার দেখা যাচ্ছে এই লম্বা, এটা হচ্ছে স্লটেড বার। এখানে স্লট আছে এবং এই স্লটের মধ্যে স্লাইড করে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্লাইডার, ঠিক আছে? এই স্লাইডারটা এই স্লটেড বারের মধ্যে দিয়ে, যে লম্বা, এটা হচ্ছে স্লটেড বার, এই বারের মধ্যে দিয়ে এটা স্লাইড করতেছে স্লাইডারটা। আর এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিক্সড লিংক, এটা স্ট্রাকচার হিসেবে কাজ করতেছে। আর এখানে ক্র্যাঙ্ক আছে, এই যে এখানে যুক্ত আছে, যেটা এখানে যুক্ত আছে আপনার ক্র্যাঙ্ক। তাহলে এখানে আমরা কয়টা লিংক পাচ্ছি? আমরা যদি আমি আর দাগ লাইন গুলা সরাই দিচ্ছি, তাহলে এখানে দেখেন স্লাইডারটা হচ্ছে লিংক 1, স্লাইডারের সাথে ক্র্যাঙ্ক লাগানো আছে, এটা লিংক 2। এরপর হচ্ছে ফিক্সড যে এই যে এটা, এটা হচ্ছে ফিক্সড লাইনটা যেটা স্ট্রাকচার হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে লিংক 3, মানে সাপোর্ট দিচ্ছে যেটা। আর স্লটের যে বার, এটা হচ্ছে লিংক 4। এখন বোঝা গেছে ক্র্যাঙ্ক এন্ড স্লটেড লিভার কুইক রিটার্ন মোশন মেকানিজমের লিংক কোনগুলা? জি বোঝা স্যার। গেছে? এখন দেখেন এই এই যে ওর মুভমেন্টটা, এই যে ওর মুভমেন্টটা আছে না, এই যে এই স্লটেড বারেরটা, স্লটেড বার, ও এইখান থেকে এই পর্যন্ত মুভমেন্ট করে। ও হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত মুভমেন্ট করে, এই কার্ভ বরাবর সে মুভমেন্ট করে, ঠিক আছে? এই বরাবর। তাহলে এখানে হচ্ছে আপনার যে লাইন অফ স্ট্রোক বলতেছে, যে র্যাম, এই র্যামটা এই R1 থেকে R2 পর্যন্ত মুভমেন্ট করে, এখান থেকে শুরু করে সেই বরাবর। এই হচ্ছে তার লাইন অফ স্ট্রোক, এটা হচ্ছে R1 থেকে R2 তার দূরত্ব। তো লাইন অফ স্ট্রোকটাকে আমরা বলতে পারি ফ্রম R1 টু R2। এই R1 R2 র সাথে এই যে ফিক্সড যে লিংক AC, এই যে AC, এটা হচ্ছে R1 R2 র সাথে কি পারপেন্ডিকুলার অবস্থায় আছে। এই যে সোজা লাইনটা যদি এইখানে দিয়ে দেই, তো দেখেন R1 R2 র সাথে কি এই লাইনটা পারপেন্ডিকুলার আছে।
এখন কথা হচ্ছে অ্যাঙ্গেল গুলো যদি আমি দেখি, এই যে দেখেন এখানে যে ক্র্যাঙ্কটা আছে এই তো ঘুরবে, যে ক্র্যাঙ্কটা আছে ও তো এই বরাবর ঘুরতে থাকবে, ঠিক আছে। এখানে দেখেন এর মানে এই যে যদি লাইন চিন্তা করি যে P1 থেকে P2, এখানে যদি আমি এরকম চিন্তা করি আর ক্র্যাঙ্ক যদি এভাবে বসাই, তাহলে এই যে এটার সাথে এটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর এখানে অ্যাঙ্গেল থাকবে, এই যে নিচের অ্যাঙ্গেলটা দেখেন, এই যে নিচের অ্যাঙ্গেলটা আছে না, এটা হচ্ছে আলফা, আর এই উপরের অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে বিটা। অর্থাৎ এই যে ব্যাপারটা অনেকটা এইরকম, এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তৈরি করে, এইটা হচ্ছে গিয়া আলফা, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে গিয়া বিটা। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন তাদের সম্পর্কগুলা কেমন, যে টাইম অফ কাটিং স্ট্রোক ডিভাইডেড বাই টাইম অফ রিটার্ন স্ট্রোক। দেখেন যখন কাটিং করতে যাবে, এই যে কাট করতে তো সামনে যাবে তাই না, কাট করার সময় কিন্তু হচ্ছে বিটা, আর রিটার্ন করার সময় অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ঠিক আছে, যখন সামনে যাচ্ছে কাটিং এর জন্য তখন কিন্তু স্লোলি যাচ্ছে এবং অ্যাঙ্গেলটা কি বড় হবে না। এই যে দেখেন এখানে এই উপরের অ্যাঙ্গেলটা বড় না, জি স্যার। আর এই নিচের অ্যাঙ্গেলটা ছোট না। জি স্যার। তো যখন কাটিং করতে যাবে তখন তো বেশি সময় ধরে কাটিং করে, এই জন্য বড় অ্যাঙ্গেল লাগে। সো উপরেরটা বিটা, এবং বিটা হচ্ছে গিয়ে আপনার কাটিং স্ট্রোকের জন্য অ্যাঙ্গেল, হ্যাঁ। আর ব্যক্ত করে কুইকলি আলফা হচ্ছে এই যে ছোট অ্যাঙ্গেলটা, নিচের অ্যাঙ্গেলটা কি আলফা, এটা হচ্ছে রিটার্ন স্ট্রোকের জন্য। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে আমরা যদি বলি যে টাইম অফ কাটিং স্ট্রোক ডিভাইডেড বাই টাইম অফ রিটার্ন স্ট্রোক, এটা আমরা বলতে পারি উপরেরটা বিটা নিচেরটা আলফা। ঠিক আছে, কারণ ক্র্যাঙ্কের তো ইউনিফর্ম অ্যাঙ্গুলার স্পিড তো ইউনিফর্ম। সব যদি বাদ দেই, তাদের মধ্যে জাস্ট একটা জিনিসেরই পার্থক্য হচ্ছে অ্যাঙ্গেল। সেটা টাইম অফ কাটিং স্ট্রোক আর টাইম অফ রিটার্ন স্ট্রোক, এটা ডিপেন্ড করতেছে কি অ্যাঙ্গেলের উপরে। কারণ ও বড় অ্যাঙ্গেল ধরে সামনে আগায়, সময় বেশি লাগে, আর ব্যাক করার সময় ছোট অ্যাঙ্গেল। সো টাইম অফ কাটিং স্ট্রোক ডিভাইডেড বাই টাইম অফ রিটার্ন স্ট্রোক হচ্ছে বিটা বাই আলফা। তো বিটা বিটার জায়গায় থাকুক, আলফা কত হবে? আলফাকে চেঞ্জ করে লেখা যায় যে পুরাটারে হচ্ছে 360 ডিগ্রি বলা যায়। তাহলে আলফাকে কি লেখা যায়? 360 মাইনাস বিটা লেখা যায় না? লেখা যায়? লেখা যায় কিনা? জি স্যার। তো এই জন্য এখানে আলফা সমান লাগছে 360 মাইনাস বিটা, অথবা আলফা রাখতে পারেন, বিটারে লিখতে পারেন 360 মাইনাস আলফা। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে লেন্থ অফ স্ট্রোক, আমরা বলে আসছি আগে লেন্থ অফ স্ট্রোক হচ্ছে আর ওয়ান থেকে আর টু। এই R1 R2 প্যারালাল লাইন হচ্ছে P1 P2। তাহলে R1 R2 ইজ ইকুয়াল টু বলা যায় P1 P2। আমরা বলতে পারি R1 R2 ইজ ইকুয়াল টু P1 P2। এবং এই P1 আর P2 এই কিউ বিন্দুতে দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে P1 P2 কে লেখা যায় 2P1 কিউ, লেখা যায় না? জি স্যার। লেখা যায়। আবার P1 কিউ, এইখানে হচ্ছে কি আবার যদি অ্যাঙ্গেল চিন্তা করি আমরা, এইখানে যদি অ্যাঙ্গেল চিন্তা করি, এইখানে দেখেন এই এতটুকুকে আমরা, আচ্ছা কালার চেঞ্জ করে দিচ্ছি, এতটুকুকে আমরা এই যে একটা ত্রিভুজ ধরি, হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা ধরি, ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ ধরলাম, হ্যাঁ।
যার হচ্ছে আপনার এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। হ্যাঁ, তাহলে দেখেন এইখানে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলটা। হ্যাঁ, আমি যদি এটাকে একটু ঘুরায় আঁকি, এমনি যদি আঁকি, দেখেন এইটা হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে P1A, P1A। আর হচ্ছে লম্ব হচ্ছে P1Q, আর ভূমি হচ্ছে QA। এখন কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা তো 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি। এবং তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি দেখ দেখ এটা যদি বুঝতে চান তাহলে দেখেন এইখানে টোটালটা কত, এই যে নিচে নিচে টোটালটা আলফা না? জি স্যার, আলফা। আলফা। তা আমি তো মাঝখান দিয়ে 2 টুকরা করে ফেলছি, মানে হাফ আলফা হবে স্যার। তাহলে এটা আলফা/2। এই যে এতটুকু, এই জায়গাটায়, এই জায়গাটা হবে আলফা/2, তাই না? আর জি এটা স্যার। তো 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি না? তো এটা 90, এটা আলফা/2, এইটা কত হবে? 90 মাইনাস আলফা/2, এই যে এতটুকু। কিভাবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এতটুক, এই ত্রিভুজটা যদি খেয়াল করি, এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি 90 হয় তাহলে বাকি দুইটা মিলায় হবে 90। এটা যদি হয় আলফা/2, তাহলে এটা কত হবে? 90 মাইনাস আলফা/2 লেখা যায়? জি স্যার। জি স্যার। তাহলে এই যে এ অ্যাঙ্গেলটা, মানে এই যে এর এই এতটুক ত্রিভুজ, এই এতটুক ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারি, এই যে QAP1, QAP1, এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা/2 বলা যায়? জি স্যার, বলা যায়। বলা যায়। ঠিক আছে। এখন আপনার এই যে P1 P2, এটাকে 2 টুকরা করছি কিউ বিন্দুতে, তাহলে P1 P2 কে লেখা যায় 2P1Q, P1 P2 কে লেখা যায় 2P1Q। এই যে এখানে লিখছে 2P1Q। এখন 2P1Q এটাকে আবার চেঞ্জ করে আমরা লিখতে পারি, যদি কস দিয়ে, সাইন দিয়ে যদি লিখি, সাইন ইউজ করি, তাহলে দেখেন এই যে ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন অ্যাঙ্গেল হচ্ছে ধরেন এই যে QAP1 অথবা P1AQ, এটাই তো অ্যাঙ্গেল, তাই না? P1AQ। তাহলে সাইনের সূত্র কি? সাগরে লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তা লম্ব কে? লম্ব হচ্ছে P1Q, অতিভুজ হচ্ছে AP1। তাহলে AP1, তাহলে P1Q সমান কি লেখা যায়? সাইন AP1 সাইন অ্যাঙ্গেল P1AQ লেখা যায় না? লেখা যায়? আমি যদি এই জায়গায় সাইন নেই তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে P1Q, অতিভুজ হচ্ছে P1A, লেখা যায় না এটা? তাহলে এটাকে কি লেখা যাবে? P1Q সমান কি লেখা যায়? AP1 সাইন এই অ্যাঙ্গেল A, হ্যাঁ অ্যাঙ্গেল A লিখে দিলাম। এ মানেই হচ্ছে আসলে P1AQ। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? হুম, ক্লিয়ার? স্যার আরেকবার একটু। এই ত্রিভুজ বোঝা গেছে? জি স্যার। আমি এই ত্রিভুজের সাইন থিটা বের করব, এই থিটা কোনটা হবে? এটা হবে না? জি স্যার। থিটা তো এটাই হয় সবসময়, তাই না? ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী থিটা কোনটা হবে? এটাই তো থিটা, তাই না?
সূক্ষ্ম কোণটাই তো থিটা জি হয়, স্যার, তাই না? ভূমির সাথে স্যার। জি স্যার। হ্যাঁ, ভূমির সাথে যেটা, ওইটাই, ভেরি গুড। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে সাইন যদি অ্যাপ্লাই করি, তাহলে লম্ব বাই অতিভুজ, সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ না? জি স্যার, এখানে লম্ব কি? লম্ব হচ্ছে স্যার P1Q। P1Q, সো P1Q লম্ব লিখলাম। লম্ব বাই অতিভুজ, অতিভুজ কে? AP1। AP1, এই যে AP1। তাহলে P1Q ডিভাইডেড বাই AP1 ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। জি স্যার, বুঝছি স্যার। আর থিটার ভ্যালু কত এখানে? 90 মাইনাস আলফা বাই 2, ঠিক কি না? এটাই তো এটা নাকি? জি স্যার। তাহলে লেখা যায় না যে P1Q, মানে AP1টা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে P1Q ইজ ইকুয়াল টু AP1 সাইন অ্যাঙ্গেল P1AQ লেখা যায় না? মানে সাইন থিটা, সোজা কথা লেখা যায় না? জি স্যার, ক্লিয়ার স্যার। সো এটাই আমরা এখানে লিখছি যে 2P1Q, সো 2 এর জায়গায় 2 আছে, P1Q সমান হচ্ছে AP1 সাইন P1AQ, অর্থাৎ 2AP1 সাইন 90 মাইনাস আলফা বাই 2। আর সাইনের সূত্র যদি অ্যাপ্লাই করি, সাইন 90 মাইনাস আলফা বাই 2 মানে হচ্ছে কস আলফা বাই 2, ঠিক আছে? সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা, তাই না? জি স্যার। তাইলে এই যে এটা লিখছে কস থিটা। আর AP1, এই যে এ থেকে P1, এটাকে এই যে স্লাইডার কি কখনো P পজিশনে আছে, কখনো P1 পজিশনে আছে, কখনো P2 পজিশনে আছে। তোর AP1 যে দৈর্ঘ্য আর AP এর দৈর্ঘ্য তো সেমই, তাই না? এটা তো এই স্লাইডার স্লটেড বারেরই দৈর্ঘ্য, তাই না? এই যে এ থেকে পি, ও কখনো জি স্যার। P1 এ আসবে, কখনো P2 তে যাবে। তাহলে AP1 সমান AP লেখা যায়, এই জন্য AP1 সমান AP লিখছে। তো ফাইনালি ইকুয়েশনটা আসে 2AP cos আলফা বাই 2। এই cos আলফা বাই 2 এইটা আবার আমরা যদি বের করি, এই ইকুয়েশন থেকে যদি বের করি, এই যে এখান থেকে যদি দেখি, এই ত্রিভুজটা থেকে যদি দেখি, আমি আরেকটা স্ক্রিনশট নিই। এই যে দেখেন, এইখানে এই ত্রিভুজটা দেখবো এখন। এই ত্রিভুজটাকে সোজা করে আঁকি। এটা হচ্ছে বি, এটা 90 ডিগ্রি। এটা হচ্ছে বি এর, এটা হচ্ছে লম্ব সি, আর আর এটা হচ্ছে এ, ঠিক আছে? তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার ছিল কত? 90 মাইনাস আলফা বাই 2। তা আমরা যদি অ্যাপ্লাই করি, আহ, ধরেন সাইনের সূত্রই যদি আমি অ্যাপ্লাই করি, যদি এখানে সাইনের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সাইন 90 মাইনাস আলফা বাই 2 কত হবে বলেন তো? লম্ব বাই ভূমি কি আসবে? সিবি বাই লম্ব বাই সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত? সিবি। আর অতিভুজ কত? এসি লেখা যায়। জি স্যার। আবার সাইন 90 মাইনাস আলফা বাই 2 এটা মানে কি? কস আলফা বাই 2 লেখা যায় না? তাহলে কস আলফা বাই 2 সমান সিবি বাই এসি লেখা যায়। এই যে এখানে লিখছে সিবি বাই এসি। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন বলতে পারেন যে CB1, এই যে সি, এই B1, মানে এই যে ক্র্যাঙ্কটা কখনো এই পজিশনে আছে, কখনো B1 পজিশনে আছে, কখনো B2 পজিশনে আছে। দৈর্ঘ্য তো একই, সো CB, CB1, CB2 একই বৃত্তের ব্যাসার্ধ।
এই জন্য CB1 CB2 একই জিনিস, ঠিক আছে? এই জন্য লিখছে CB1 ইজ ইকুয়াল CB। সো এইটা হচ্ছে গিয়ে এই লেন্থ অফ স্ট্রোক, এই জিনিসটাকে আমরা এই যে কনভার্ট করে এইভাবে আনলেই হবে, ঠিক আছে? আর টাইম অফ কাটিং স্ট্রোক বাই টাইম অফ রিটার্ন স্ট্রোক, এটা হচ্ছে বিটা বাই আলফা। সো কোশ্চেন যদি ম্যাথে যে ম্যাথগুলা যে আছে ওগুলাতে সাধারণত এই লেন্থ অফ স্ট্রোক আর কাটিং স্ট্রোক রিটার্ন স্ট্রোকের রেশিও এগুলাই জানতে চাই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন জিনিসটা কেমনে আসলো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, Yes, sir. আমরা এখন একটু ম্যাথ দেখি। প্রথমে দেখেন এইটা এক্সাম্পল 5.1 দেখেন যে in a crank and slotted lever quick return motion mechanism, the distance between the fixed center is 240 millimeter and the length of the driving crank is 120 millimeter. ক্র্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ? ক্র্যাঙ্ক কোনটা? ক্র্যাঙ্ক কি এটা না? এই যে CB1 এটা ক্র্যাঙ্ক না? ক্র্যাঙ্ক তো এইটা নাকি? ক্র্যাঙ্ক তো এই যে স্যার। ঘুরতেছে। তাহলে ক্র্যাঙ্ক কি CB1 না? CB1 বা CB2 যেটাই বলেন, ক্র্যাঙ্ক কি জি, স্যার। CB1। তাহলে জি, স্যার। CB1 হচ্ছে 120 মিলিমিটার, যেহেতু বলছে ক্র্যাঙ্কের লেন্থ হচ্ছে 120 মিলিমিটার। তারপরে বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফিক্সড সেন্টার ইজ 240 মিলিমিটার। ফিক্সড সেন্টার মানে কি? এই যে ফিক্সড যে লিঙ্কটা আছে, এখানে ফিক্সড লিঙ্ক কে বলেন তো? AC, AC. এসি। এসি এর দৈর্ঘ্য বলা হয়েছে 240 মিলিমিটার। আর বলে দিছে দ্য লেন্থ অফ দ্য স্লটেড বার, যে স্লটেড বারটা আছে এই যে A থেকে P1, হ্যাঁ? স্লটেড বারটা তো এই যে এখানেই ঘোরাফেরা করে। স্লটেড বার কোনটা? AP, তাই না? A থেকে P1 থেকে P থেকে P2 এভাবে ঘোরাফেরা করে। তাই স্লটেড বারটা কি AP। আমরা বলতে পারি যেহেতু স্লটেড বার বলে দিছে তাহলে AP বা AP1 ছবি দেওয়া থাকবে কোশ্চেনে। আরে কই গেলাম? আমি তো 2 নাম্বার শুরু করে দিছি আগেই। আচ্ছা 2 নম্বরে যেহেতু গেছি 2-এই থাকি, সমস্যা নেই। সো ছবি দেওয়া থাকবে। সো AP1 কি? স্লটেড বার। স্লটেড বার কি? AP1 450 মিলিমিটার। এইগুলা হচ্ছে আপনার ডাটা ক্লিয়ার? জি স্যার, স্যার Clear, sir. AP1 আর AP2 তো সেম, হ্যাঁ, AP1 আর AP2 সেম। শুধু একটা সারফেস সে ঘুরবে আর কি, একটা সার্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার, ওকে। এখন বলছে ফাইন্ড দ্য ইনক্লাইনেশন অফ দ্য স্লটেড বার। স্লটেড বারের ইনক্লাইনেশন কতটুকু? এই যে স্লটেড বারটা আছে না, এটার ইনক্লাইনেশন অ্যাঙ্গেল কত? অর্থাৎ CAB1 এটা বের করতে বলছে, ঠিক আছে? CAB1 কত এটা বের করতে বলছে। এই যে স্লটেড বার এর ইনক্লাইনেশন সে কতটুকু হেলে আছে সেটা বের করতে বলছে। এটা তো ফিক্সড, এখান থেকে কতটুকু সেটা বের করলেই হবে। তাহলে CAB1 এটা বের করলেই হবে। এটাই হচ্ছে ইনক্লাইনেশন অফ দ্য স্লটেড বার উইথ দ্য ভার্টিক্যাল। এই যে ভার্টিক্যাল লাইন আছে না, এটাই তো ফিক্সড। এটার সাথে সে কতটুকু ইনক্লাইনেশন আছে আর বের করতে বলছে। এটা টাইম রেশিও, ওই যে টাইম অফ কাটিং স্ট্রোক ডিভাইডেড বাই টাইম অফ রিটার্ন স্ট্রোক, এটা বের করতে বলছে। আর বের করতে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ স্ট্রোক if the line of stroke passes through the extreme position of the free end of the lever. The line length of stroke কত? এই যে লেন্থ অফ স্ট্রোক কি R1 থেকে R2 না? R1 থেকে R2 নাকি? জি স্যার। ওকে, আমরা একে একে বের করি। প্রথমে বের করতে বলছে find the inclination of the slotted bar with the vertical in the extreme position. এই যে স্লটেড বার AP1 ও ভার্টিক্যালের সাথে কতটুকু অ্যাঙ্গেল করে আছে? অ্যাঙ্গেল করে আছে আসলে এই যে CAB1। তাহলে আমরা যদি ওই যে এটার মতো করে হিসাব করি, এই যে এটাই মূলত এটাই, এখানে অ্যাঙ্গেল কত? sin 90 - 2, এটাই না? তাহলে আপনি কি বের করবেন? CB/AC, তাইলেই হবে CB/AC
এসি, এটা করলেই হবে। তাহলে এই যে সাইন অ্যাঙ্গেল CAB1, এই CAB1 মানে কি 90 মাইনাস আলফা বাই 2, সো সাইন 90 মাইনাস আলফা বাই 2 এটা সমান আবার কি CB বাই AC, এসি। CB বাই AC। ওকে, এখন বলেন এই যে CB এর ভ্যালু কত 120, বসায় দেন 120, AC এর ভ্যালু কত 240, বসায় দেন 240, আসবে হচ্ছে 0.5। 0.5 কে যদি সাইন ইনভার্স করেন তাহলে কত আসবে 30 ডিগ্রি। এইটাই হচ্ছে আপনার ইনক্লাইনেশন অ্যাঙ্গেল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি স্যার। বের করবেন CAB1, তাইলেই হবে। স্যার এখানে এখানে যে স্যার যে অ্যাঙ্গেল CAB1 দিয়ে আবার আবার দেখাচ্ছে 90 ডিগ্রি, এটা কি কারণে? না 90 ডিগ্রি কিছু করা লাগবে না, আচ্ছা আচ্ছা। 90 ডিগ্রি কিছু করা লাগবে না। আপনাকে জানতে চাইছি কি, প্রথম কোশ্চেনটা দেখেন, ফাইন্ড দ্য ইনক্লাইনেশন অফ দ্য স্লটেড বার উইথ দ্য ভার্টিক্যাল ইন দ্য এক্সট্রিম পজিশন। অর্থাৎ এই যে স্লটেড বার আছে AP1, ও এই ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেলে আছে এই এতটুকু বের করলেই হবে, অর্থাৎ CAB1 এটা বের করেন তাইলেই হবে। তো অ্যাঙ্গেল CAB1 এটা বের করার জন্য আমরা সাইনের সূত্র ব্যবহার করি। সাইন CAB1 ইজ ইকুয়াল টু B1C ডিভাইডেড বাই AC, তাহলে 0.5 আসবে। এটাকে সাইন ইনভার্স করলেই আসবে আপনার 30 ডিগ্রি। আবার আমরা জানি যে CAB1 মানেই হচ্ছে আসলে 90 মাইনাস আলফা বাই 2, সেখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করবো 120 ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার। প্রথমে কি বের করছি, স্লটেড বারটা এই ফিক্স বারের সাথে কত অ্যাঙ্গেলে আছে ওইটার ভ্যালু বের করছি, অ্যাঙ্গেল CAB1। আবার আমরা জানি অ্যাঙ্গেল CAB1 মানেই হচ্ছে 90 মাইনাস আলফা বাই 2। এই যে এর আগে যে আমরা দেখলাম, ডেরাইভেশন দেখলাম, তাই না? এখানে যে ডেরাইভেশন দেখলাম সেখানে আমরা কি শিখছি, এই যে 90 মাইনাস আলফা বাই 2 মানেই হচ্ছে কি আপনার ওই অ্যাঙ্গেল CAB1। জি স্যার। ঠিক আছে, এই যে এটা। তো যেহেতু আমরা জানি যে অ্যাঙ্গেল CAB1 হচ্ছে 90 মাইনাস আলফা বাই 2, CAB1 এর ভ্যালু বাইরে হয়েছে 30 ডিগ্রি, তাহলে ওই 30 ডিগ্রি থেকে 90 মাইনাস আলফা বাই 2 ক্যালকুলেশন করলে আলফা হবে 120 ডিগ্রি। আলফা যদি জানি তাইলেই হবে। আমাকে বলছে টাইম রেশিও বের করো, টাইম রেশিও মানে কি টাইম অফ কাটিং স্ট্রোক ডিভাইডেড বাই টাইম অফ রিটার্ন স্ট্রোক। তো কাটিং স্ট্রোক হচ্ছে 360 মাইনাস আলফা, রিটার্ন স্ট্রোক হচ্ছে, মানে ফর্মুলাটা কি, টাইম অফ কাটিং স্ট্রোক ডিভাইডেড বাই টাইম অফ রিটার্ন স্ট্রোক। কাটিং স্ট্রোক হচ্ছে বিটা, রিটার্ন স্ট্রোক হচ্ছে আলফা। আলফার জায়গায় আলফা থাকুক, বিটারে লিখতে পারবো 360 মাইনাস আলফা। জি স্যার। ভ্যালু গুলা বসায় দেন, তাহলে ভ্যালু আসবে, মানে ফাইনাল অ্যান্সার আসবে 2। স্যার এখানে কি 2 সেকেন্ড লেখা প্রয়োজন আছে, যে টাইম অফ না শুধু 2 থাকবে? কি কোনটা বুঝিনি, আবার বলেন। মানে আনসার যে একক দিয়ে শুধু 2 থাকবে, কোনো একক থাকবে না? না এটা তো রেশিওর তো কোনো একক হয় না, ও আচ্ছা ঠিক আছে। এটা ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে শুধু 2, রেশিওর কোনো একক হয় না। হ্যাঁ, আচ্ছা। এরপরে বলছে বের করতে লেন্থ অফ স্ট্রোক। লেন্থ অফ স্ট্রোক হচ্ছে R1 R2। R1 R2 এর ফর্মুলা আমরা কি দেখে আসি আবার। R1 R2 সমান কি 2AP ইন্টু CB বাই AC, তাই না? এই ফর্মুলা ডাইরেক্ট বসাই দেব। R1 R2 সমান হচ্ছে 2AP CB বাই AC। তাহলে R1 R2 হচ্ছে 2AP CB বাই AC। CB বাই AC মানে হচ্ছে যে sin 90 মাইনাস আলফা বাই 2। এই যে CB বাই AC মানে কি sin 90 মাইনাস আলফা বাই 2। অল্পেট। সো AP এর ভ্যালু কত দেওয়া, 450। 450 বসায় দেন। sin 90 মাইনাস আলফা বাই 2, sin 90 বসান। আলফা হচ্ছে 120, আলফা বাই 2 হচ্ছে 60, 60 বসায় দেন। সব বসানো শেষ, ক্যালকুলেশন করলে আসবে 450 মিলিমিটার।
ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আজ এটা হচ্ছে 5.2। 5.1 আরো সহজ, ওই যে যা পড়াইলাম তাই দেখেন। তারপর বলে দিচ্ছি, a crank and slotted lever mechanism used in a shaper has a center distance of 300 mm between the center of oscillation of the slotted lever and the center of rotation of the crank. তার মানে বলছে যে এই যে সেন্টার টু সেন্টার দূরত্ব, সেন্টার অফ অসিলেশন এন্ড সেন্টার অফ রোটেশন, এই যে এটা হচ্ছে সেন্টার অফ রোটেশন যেখানে সেন্টার, আর এইখানে তো অসিলেশন হচ্ছে। তো এই দুইটা হচ্ছে ফিক্সড। তাহলে এই যে ফিক্সড লিংকের যে দৈর্ঘ্য সেটাই দেওয়া আছে 300 মিলিমিটার, এসি হচ্ছে 300 মিলিমিটার। খেয়াল করেন কোশ্চেনটা, সেন্টার অফ ডিস্টেন্স has a center of distance 300 millimeter between the center of oscillation of the slotted lever, এই যে স্লটেড লিভারের সেন্টার অফ অসিলেশন, আর হচ্ছে the center of rotation of the crank, এই যে ক্র্যাঙ্ক ঘুরতেছে কি এই বরাবর, এই ক্র্যাঙ্কের সেন্টার কোনটা এটা, তাহলে এই দুইটার সেন্টার টু সেন্টারের দূরত্ব 300 মিলিমিটার। সো এ থেকে সি 300 মিলিমিটার। আর দেওয়া আছে রেডিয়াস অফ ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্কের রেডিয়াস দেওয়া আছে, মানে সিবি এর ভ্যালু দেওয়া আছে, সিবি এর ভ্যালু 120 মিলিমিটার। ডাটা ক্লিয়ার? জি স্যার। আগের মতোই এখন বের করবেন টাইম রেশিও, আর হচ্ছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য টাইম অফ কাটিং টু দ্য টাইম অফ রিটার্ন স্ট্রোক। আপনার বের করতে হবে টাইম অফ কাটিং স্ট্রোক ডিভাইডেড টাইম অফ রিটার্ন স্ট্রোক, 360 মাইনাস আলফা বাই আলফা। আলফার ভ্যালুটা লাগবে। আলফার ভ্যালু বের করতে হলে কি করতে হবে, এই অ্যাঙ্গেল সি এ বি ওয়ান বের করতে হবে। সাইন সূত্র অ্যাপ্লাই করেন, সাইন সি এ বি ওয়ান মানে হচ্ছে সাইন 90 মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু কি সিবি ওয়ান বাই এসি। এই যে সাইন 90 মাইনাস আলফা বাই 2 কি সিবি বাই এসি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা বসাই দিব, ভ্যালুগুলা আগেই আছে, এগুলা বসাই দিলে দেখবেন আলফার ভ্যালু সাইন ইনভার্স করে বের করবেন, আলফার ভ্যালু আসবে 132.8। এটা এখানে বসাই দিলে আপনি রেশিওটা পেয়ে যাবেন। এ হচ্ছে 5.1, আর 5.2 তো বললাম। এরপর হচ্ছে 5.3 তে আসেন, এটাও সেম। এখানে দেখেন এটা হচ্ছে একটা কুইক রিটার্ন মেকানিজমের অসিলেটিং লিংক ফর এ স্পেশাল পারপোজ মেশিন। দ্য ড্রাইভিং ক্র্যাঙ্ক বিসি, বিসি ক্র্যাঙ্কের দৈর্ঘ্য বলে দিছে, বিসি হচ্ছে 30 মিলিমিটার লং, and time ratio of the working stroke to the return stroke is to be 1.7। এখানে আবার রেশিওটা বলে দিছে, হ্যাঁ টাইম রেশিও বলে দিছে 1.7, আর বলে দিছে if the length of the working stroke of R is 120 মিলিমিটার, মানে এই যে আপনার এই যে R1 থেকে R2 ওর যে লেন্থ অফ স্ট্রোক, ওয়ার্কিং স্ট্রোক, এটা বলে দিছে 120 মিলিমিটার। তাহলে R1 R2 হচ্ছে 120 মিলিমিটার, ক্র্যাঙ্কের দৈর্ঘ্য 30 মিলিমিটার বিসি, আর হচ্ছে রেশিও মানে টাইম রেশিও বলে দিছে 1.7, অর্থাৎ এই টাইম অফ কাটিং স্ট্রোক ডিভাইডেড বাই রিটার্ন স্ট্রোক হচ্ছে 1.7। গিভেন ডাটা, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন আগের মতোই আমরা সূত্র অ্যাপ্লাই করব, আগের মতোই দেখেন এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা বাই 2। তা আমরা সূত্র অ্যাপ্লাই করি, টাইম অফ ওয়ার্কিং স্ট্রোক মানে কাটিং স্ট্রোক ডিভাইডেড বাই রিটার্ন স্ট্রোক ইজ ইকুয়াল টু 360 মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা। এখন এই রেশিওটার ভ্যালু দেওয়া আছে কত 1.7, বসাই দেন 1.7। এখন একমাত্র অজানা রাশি কে আছে এই ইকুয়েশনে, আলফা। এখান থেকে আলফা বের করা যাবে না? জি স্যার, বের করে দেবো। বের করা যাবে। সো আলফা হয়ে যাবে 133.3 ডিগ্রি। আমার লাগবে আলফা বাই 2 ক্যালকুলেশনের জন্য, তাই 2 টুকরা করলে হবে 66.65 ডিগ্রি। এখন বের করতে বলছি কি, ডিটারমাইন দ্য ডাইমেনশন অফ এসি এন্ড এপি। এ থেকে সি এর দৈর্ঘ্য ফিক্সড যে লিংক, এটার দৈর্ঘ্য চাইছে, আর এপি চাইছে। এপি জিনিসটা কি বলেন তো? স্লাইডার স্যার। না না, এপি স্লাইডার না তো, এপি স্লটেড বার, যেটার ভিতর দিয়ে স্লাইডার ঘোরাফেরা করে ওইটা। এপি কি? স্লটেড বার। স্লটেড বার। আমার হচ্ছে এসি এর দৈর্ঘ্য আর এপি এর দৈর্ঘ্য চাইছে, বের করা যাবে। অলরেডি আলফা বের করে ফেলছি,
আলফা বের করে ফেলছি। এখন আমরা ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এই যে সাইন 90 মাইনাস আলফা, সাইন 90 মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল কত, সিবি বাই এসি, তাই না? এই ফর্মুলা অ্যাপ্লাই করব, সাইন 90 মাইনাস আলফা বাই 2 সিবি বাই এসি। এখানে জি স্যার। আপনি এসি বের করবেন, বিসি তো দেওয়াই আছে, বিসি কত 30 মিলিমিটার, বিসির ভ্যালু বসায় দেন 30, আর সাইন 90 মাইনাস আলফা বাই 2, আলফা বাই 2 মানে হচ্ছে 66.65 বসায় দেন। একমাত্র অজানা রাশি থাকবে এসি, এসি বের হয়ে যাবে 75.7 মিলিমিটার। জাস্ট ক্যালকুলেশন করবেন ফর্মুলার উপরে। ক্লিয়ার? জি স্যার। আর লেন্থ অফ স্ট্রোক, আচ্ছা আমাদের এপি দরকার, এপি বের করার ফর্মুলা আমরা আছে, এই যে R1 R2 লেন্থ অফ স্ট্রোক সমান কি 2AP1 সাইন 90 মাইনাস আলফা বাই 2। ওকে, এই ইকুয়েশন অ্যাপ্লাই করব, R1 R2 ইজ ইকুয়াল টু 2AP1 সাইন 90 মাইনাস আলফা বাই 2। সেই ইকুয়েশন অ্যাপ্লাই করেন, R1 R2 ইজ ইকুয়াল টু P1 P2 ইজ ইকুয়াল টু 2P1Q, ওরা পুরো ইকুয়েশন লিখছে, সমস্যা নেই, লিখুন। ইজ ইকুয়াল টু 2AP1 সাইন 90 মাইনাস আলফা বাই 2। তো সাইন 90 মাইনাস আলফা বাই 2 লেখা যায় cos আলফা বাই 2। R1 R2 এর ভ্যালু দেওয়া আছে 120 মিলিমিটার, বসায় দেন R1 R2 এর ভ্যালু 120। এপি জানি না, এটা রাখেন। আর আলফা বাই 2 হচ্ছে 66.65, বসায় দেন আলফা বাই 2 66.65। সব জানা আছে, অজানা রাশি হচ্ছে এপি, ক্যালকুলেশন করেন, এপি বের হয়ে যাবে। এপির ভ্যালু আসবে 151.4 মিলিমিটার। সব ওই একই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? ক্লিয়ার এই প্রবলেমটা? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। 5.4 আমাদের লাগবে না, হ্যাঁ 5.4টা লাগবে না, 5.1 2 3 করলেই হবে। তিনটা এক্সাম্পল করবেন, 5.1 5.2 5.3। এখান থেকে দুইটা ম্যাথ আসবে, হ্যাঁ এই তিনটা থেকে দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে, 10 নম্বর। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার লেকচার, লেকচার বলতে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ এগুলা পড়লেই হবে, যা যা বললাম। কিছু ফিগার বলছি, ম্যাথ বলছি, আর এরপরে হচ্ছে ওই এর আগের দিন থিওরি বলছিলাম কিছু, ওগুলা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? কেমনে ওই যে ইয়া বের করতে হয়, ওই ডিগ্রি অফ ফ্রিডম আজকে যেটা দেখালাম ওটা দেখবেন। তারপরে ওই কোনটা কাইনেমেটিক চেইন কি না সেটা দেখবেন, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার দেখবেন। ক্র্যাঙ্ক এন্ড লিভার মেকানিজম মানে বিম ইঞ্জিন, ওটার ফিগার। সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন, ওটার ফিগার। ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার, ওই কোশ্চেনটা করবেন। এই ম্যাথ তিনটা দেখবেন, এখান থেকে দুইটা আসবে, 5.1 5.2 5.3 এক্সাম্পল। এরপর ওই যে লিঙ্কের অ্যারেঞ্জমেন্ট দেওয়া থাকবে, ওখান থেকে আপনি চেক করে দেখবেন, ওই যে জয়েন্ট হিসাব করে, লিঙ্ক হিসাব করে, পেয়ার হিসাব করে এটা কি কাইনেমেটিক চেইন কি না সেটা দেখবেন। সো সব মিলায় বলতে পারি চ্যাপ্টার 5 পড়লে চ্যাপ্টার 5 থেকে 25 নম্বরের কোশ্চেন আসবে। দুইটা ম্যাথ 5 5 10 এক সেট। এরপরে ওই যে কাইনেমেটিক চেইন কি না অথবা ওই যে ডিগ্রি অফ ফ্রিডম বের করা, এগুলা থেকে 5 মার্ক আসবে। এরপরে যেগুলা ফিগার শিখতে বললাম, দুইটা ক্র্যাঙ্ক এন্ড লিভার মেকানিজম, আর একটা হচ্ছে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন, দুইটা থেকে একটা আসবে 5 মার্ক, ঠিক আছে? আর ওই যে কোশ্চেন যেগুলো পড়তে বলছি, কাইনেমেটিক পেয়ার টেয়ার, লোয়ার পেয়ার, হায়ার পেয়ার, এগুলা থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার চ্যাপ্টার 5। কোনো কনফিউশন থাকলে বলেন। কনফিউশন আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাইলে আজকে এই পর্যন্তই রাখি। আমি হচ্ছে, স্যার হ্যাঁ বলেন। স্যার আমার একটা কথা ছিল। আচ্ছা, আমি সেটা হলো রেকর্ডিংটা একটু অফ করে নেই। এই আমি বলি আপনার এই রিলেটেড চ্যাপ্টার 5 রিলেটেড না অন্য কিছু? না 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 না, পড়াশোনার জন্য না, অন্য অন্য কথা। অন্য, তাহলে আমি একটু রেকর্ডিংটা অফ করি, হ্যাঁ? জি স্যার, জি স্যার।